আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে রোজকার বন্ধনের পর্বে। বন্ধন মানে কেবল একটি সম্পর্ক নয়, এটি হলো একে অপরের পাশে থাকা, ভালোবাসা ভাগাভাগি করা, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা। আমরা জানি পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীরা আসলে দেশের সাথে এক অটুট বন্ধনে যুক্ত থাকেন। তারা শ্রম, মেধা, সাফল্য আর অর্জন শুধু তাদের ব্যক্তিগত নয়, তারা দেশের অর্থনীতিতেও অবদান রাখে। অনুপ্রেরণা জাগায় তারা নতুন তরুণদের মনে। আমরা আজকে তেমনই একজন অতিথি আপনাদের সামনে হাজির করেছি, যিনি বিদেশে থেকেও দেশের সাথে, দেশের মানুষের সাথে যুক্ত রয়েছেন, স্বপ্নের সাথে যুক্ত রেখেছেন তার নিজের স্বপ্ন, নিজের বন্ধন। আসুন আমরা স্বাগত জানাই আমাদের আজকের অতিথি জনাব খোরশেদ আলম ভাইকে। কেমন আছেন ভাই? জি আপু, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি আমার সন্তানদের নিয়ে। যেহেতু আমি প্রবাসী দেশে আসছি, সন্তানরা পাশে আছে, আমি খুব ভালো আছি। ধন্যবাদ আমাকে এটা তো আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ যে দেশে এসেছেন, আবার হয়তো চলে যাবেন। খুব অল্প সময়ের মধ্যে পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি আপনি আমাদের রোজকার বন্ধনকে সময় দিচ্ছেন। আজকে আমি শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আপনি প্রবাসে থাকেন, আপনার প্রবাস জীবনের শুরুর দিকের কিছু কথা জানবো। যে প্রবাসী জীবন যখন আপনি শুরু করলেন, গেলেন, এর পিছনে কি কারণ ছিল, পিছনের গল্পটা কি? জি আপু, ধন্যবাদ। আসলে আমি কোনো সময় চাইনি যে আমাকে প্রবাসে যেতে হবে। যে যদিও আমার আব্বু, আমার বড় ভাই ওনারা সৌদি আরব অনেক বছর, মানে লং টাইম ওনারা স্টে করেছেন। তো আমি সেরকম লাইফ চাইনি কোনো সময়। কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট মানে পাশ করার আগে থেকে এসএসসির পরেই আমার ওয়াইফের সাথে আমার রিলেশন হয়ে যায়। মানে আসলে এসএসসির পরে না, মানে ক্লাস 8 থেকে শুরু হয় আমার আত্মীয়, আমার তালতো বোন। তো ওর সাথে সম্পর্ক হওয়ার পরে আমি এসএসসি তারপর ইন্টারমিডিয়েট যখন পাশ করার পরে তো আমি চিন্তা করলাম যে আমার ওয়াইফ আবার আমার এই যে মানে 2 বছর মানে বেশ কম ব্যবধান। তো জানেনই তো বাংলাদেশের মেয়েরা আসলে মানে 18+ হয়ে গেলেই পরিবার থেকে মানে বিয়ে দিতে চায়। তো আমি চাইনি যে আমার ওয়াইফকে আমি মানে আমার প্রেমিকাকে মানে আমি অন্যের কাছে দিতে। তো আমি ভাবলাম আমি যদি ইন্টারমিডিয়েট পরে আমি পড়ালেখা কন্টিনিউ করি তাহলে আমার পক্ষে আমার ওয়াইফ, আমার প্রেমিকাকে আমার ওয়াইফ হিসেবে পাওয়া সম্ভব না। সেহেতু আমি কি করলাম, ইন্টারমিডিয়েট পাস করার পরে 2009 সালে সিলেট সরকারি কলেজ থেকে, তো আমি ভাবলাম আমি যদি মানে বিদেশের একটা চেষ্টা করি তাহলে খুব সহজে আমার প্রেমিকাকে আমার ওয়াইফ হিসেবে পাওয়া হবে। তো সেক্ষেত্রে আমি ভিসার এপ্লাই করলাম, স্টুডেন্ট ভিসা ইংল্যান্ডে, ইউকেতে। তো আমি ভিসা পেয়ে যাই। ভিসা পাওয়ার পরে টিকিট করার আগে আমার মানে প্রেমিকাকে আমার ওয়াইফ হিসেবে আলহামদুলিল্লাহ পেয়ে যাই। তো তারপর আমি ইংল্যান্ডে যাই 2009 সালের ডিসেম্বর মাসে। যাওয়ার পরে সেই সময় অনেক স্টুডেন্টরা ওই জায়গায় যায়, মানে খুব স্ট্রাগল ফেস করছি, মানে কাজ নাই, আত্মীয় স্বজনরা মানে অ্যাকসেপ্ট করে না, যারা প্রতিষ্ঠিত তাদের অ্যাকসেপ্ট করে, যারা নতুন আত্মীয় স্বজনরাও চায় না যে আমি তাদের সমান হয়ে যাই। এটা সবাই বাংলাদেশি মানুষের খুব হিংসা কাজ করে। তো আমি খুব যাই হোক খুব স্ট্রাগল ফেস করছি 2009 থেকে 2012 সালে। শেষের দিকে আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে ছিলাম। কিন্তু আমি স্টুডেন্ট ভিসা যাওয়ার পরে ওই জায়গায় মানে কলেজের অবস্থা খারাপ, মানে এগুলা শুধু বিজনেস করার জন্য তারা স্টুডেন্ট নিয়েছে। তো সেজন্য আমি কিছুদিন মানে স্টাডি করার পরে আমি পড়ালেখাটা কন্টিনিউ করে নেই। আমি কর্মক্ষেত্রে ঢুকি রেস্টুরেন্টে এজ এ ওয়েটার। তো তারপরে মানে কাজ করতেছি, ভালোই চলতেছিল। কিন্তু 2012 সালের অক্টোবর মাসে সম্ভবত ওই দেশের ইমিগ্রেশন মানে ইউকে বর্ডার এজেন্সি ঢুকে আমাদের রেস্টুরেন্টে চেক করে যে ওয়ার্ক পারমিট আছে কিনা। তো আমার তো আসলে ওয়ার্ক পারমিট না, স্টুডেন্ট ভিসা। তারা চেক করে আমাকে বলে যে আপনি ইউ আর আন্ডার অ্যারেস্ট, থাকতে পারবেন না, দেশে ব্যাক করতে হবে। তো আমাকে 3 দিন এই দেশে রাখে, তারপরে আমি ব্যাক করি। এটাই আমার ইংল্যান্ডের জীবন। তারপরে দেশে আসলাম 2012 সালে। আসার পর আপনি জানেন যে আমি সিলেট, আমাদের সিলেটের সবাই প্রবাসী। তো সবাই লন্ডন পাগল, মানে ইংল্যান্ড ইংল্যান্ড, সবাই এদেশে নাগরিক হবে, সিটিজেনশিপ পাবে, মানে টাকা পয়সা ইনকাম করবে। তো আমি যখন ব্যাক করি
আমার ফ্যামিলি সেটা কোনোভাবে মেনে নেয় নাই, আমাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই। ওরা বলছে যে তুমি বিয়ে করে গেছো, তোমার ওয়াইফের কারণে চলে আসছো, আমাদের সবকিছু নষ্ট করছো। টাকা পয়সা আমি সেরকম মানে সেভ করতে পারি নাই। তো যত যত টাকা আমার আব্বু দিয়েছিল প্রায় 7 লক্ষ টাকা আমি ব্যাক মানে রিটার্ন করছি। তো এটা মানে ওনারা হ্যাপি না। তারপরে আমি আমার ওয়াইফকে নিয়ে খুব স্ট্রাগল করেছি। আমি মানে ফ্যামিলি থেকে আমি দূরে থেকেছি বাসা ভাড়া নিয়ে। তারপর আমার 2013 সালে আমার বাচ্চা আসে, আমার মেয়ে। অনেক স্ট্রাগল করেছি, করার পর মানে আমার ফ্যামিলি আমাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতেছে না। তো আমি আলাদা থাকছি। খুব কষ্ট করেছি আপু। তারপরে আমি ২-১ টা বিজনেস করলাম বাংলাদেশে। বিজনেস করার পরে মানে কোনো ভালো দিক পাইনি, মানে কোনো আউটপুট পাচ্ছিলাম না। তখন ২০১৬ সালে আবার মালয়েশিয়াতে যাই। সেখানে মানে আসলে প্রবাসীরা বাংলাদেশী প্রবাসীরা যখন বিদেশে যায়, আপনার যদি নেপাল, বা ইন্ডিয়া, পাকিস্তানের যারা আসে এদের সাথে তুলনা করেন, বাংলাদেশীরা ৳৫,০০,০০০ যে জায়গায় যায়, ওই জায়গায় অন্য দেশের মানুষ ৳২,০০,০০০, ৳৩,০০,০০০ উনারা যেতে পারে। তারপরে বাংলাদেশের যে দালালরা আছে মানে যারা ম্যান পাওয়ার কন্ট্রোল করে, খুব সমস্যা। তো আমি মালয়েশিয়াও খুব স্ট্রাগল করেছি। এগুলা মানে বলার দরকার নেই। তো আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রেখেছেন। আমি একটা চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি এজ এ সেলসম্যান। খুব ভালো পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপু। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। তার মানে আপনি প্রথম ইংল্যান্ড এবং পরবর্তীতে মালয়েশিয়ায় যান, দুইটা জি, দেশ, ২০০৯ সালে ইংল্যান্ড আমি যাই থেকে এসে ইংল্যান্ড, এখন। তারপরে ব্যাক করি ২০১২। ২০১২ থেকে আমি ৪ বছর বাংলাদেশে স্ট্রাগল করি। তো আমি আসলে এক ধরনের মানে খুব ডিপ্রেশনে ছিলাম। ফ্যামিলির অবহেলা, আমি একসময় ফ্যামিলির মধ্যমণি ছিলাম। বিয়ে করার পর আমি অবহেলিত, মানে অবাঞ্ছিত একরকম। বুঝছেন? তো এইসব তারপরে আমি বিষয় আমার মনে হয় বাংলাদেশের কমন একটা বিষয় এইসব, এই যে বিয়ের জি, পরে জি। আহ মানে কোনো কিছু হলেই বউয়ের উপরে দোষটা চলে যায়। বাংলাদেশের কালচার এই বিষয়টা একদম কমন একটা বিষয়, সেটা যে বাংলাদেশের যে দেশেই মানে যে জেলাতেই আমরা যাই না কেন। বিশেষ করে আমাদের সিলেটে খুব সমস্যা। আমি আমাদের সিলেট সবাই যৌথ পরিবারে থাকতে চায়। আর খুব রেস্ট্রিকশন মানে আমাদের সিলেটের ওই ইসলামিক একটা কি আছে যে মানে রিলেশন করে বিয়ে করা যাবে না। এখন কিছুটা আপডেট হইছে, কিন্তু সেই সময় আরো বেশি সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, এই যে আপনি মালয়েশিয়াতে গেলেন, নতুন একটা দেশ, নতুন একটা পরিবেশ, একেবারেই সেখানে খাওয়া দাওয়া বলি বা কালচার সবকিছুই তো নতুন। তারপরেও সিলেটের ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বলতে গেলে লন্ডন, আমরা সিলেট বলতেই লন্ডনই বুঝি, যে ওরা লন্ডনে বেশি যায়। তো আপনি সেখান থেকে এসে মালয়েশিয়া গেলেন, তো এই দেশে যাওয়ার পরে আপনার শুরুর দিনগুলো কেমন ছিল? জি, ধন্যবাদ আপু। যখন মালয়েশিয়াতে আমি ২০১৬ সালে আমি যখন আবার আমি কিন্তু স্টুডেন্ট ভিসায় যাই। আসলে মেইন মালয়েশিয়াতে উদ্দেশ্য স্টুডেন্ট পারপোজ ভিসা। ছিল যে I have to earn money, মানে টাকা অর্জনের জন্য, নট এজ এ স্টুডেন্ট। কিন্তু সেই সময় ওয়ার্ক পারমিট যেহেতু ওপেন ছিল না, তো আমি এই সেটাই বেছে নেই যে এজ এ স্টুডেন্ট আমি ঢুকবো, তারপরে আমি কাজের সন্ধান করব। তো আমি আমাদের সিলেটের একজন যারা ট্রাভেল বিজনেস করে ওর মাধ্যমে যাই। ভাবছিলাম যে আমাদের সিলেটি লোক অবশ্যই মানে ভালো কিছু সুযোগ দিবে আমাকে, আমার সাথে কোনো বিট্রে করবে না, বিশ্বাসঘাতকতা করবে না। তো আমি সব টাকা পয়সা কমপ্লিট করি। আমার ফ্লাইট দেয়। আমি যখন এয়ারপোর্টে পৌঁছি, আমি মানে এমন একটা মানে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম ২০১৬ সালের সম্ভবত ১৬ই জুন। আমি এয়ারপোর্টে পৌঁছার পরে সে দেশের সিস্টেম হলো যে আমি বা আপনি যেই কলেজের আন্ডারে গেছেন ওই কলেজের প্রিন্সিপাল আসবে। প্রিন্সিপাল আপনাকে রিসিভ করবে, ইমিগ্রেশন ক্লিয়ার করে আপনাকে নিয়ে যাবে। তো আমার সাথে কয়েকজন অলরেডি পাস। তো আমি আমার সেই প্রিন্সিপালকে আমি আস্ক করলাম যে, "Why you not receiving me?" তো উনি বলল যে, "You never paid all the money." তো আমি বললাম যে, "I paid already to my agent." তো বলতেছে, "No, no, no. You contact your agent. If he pay all the money then I'll pick up you." তখন আমি মানে জানেন ইংল্যান্ড থেকে আসার পরে আমি খুব স্ট্রাগল করেছি বাংলাদেশে। ফ্যামিলি আমাকে খুব প্যারা দিয়েছে। তারপরে আমি মানে আমার কিছু টাকা পয়সা ছিল। আমি আসলে অভিমান করে ফ্যামিলির বাইরে ছিলাম বাসা ভাড়া নিয়ে। তো
তো মানে আমার কাছে কোনো টাকা ছিল না। আমি মানে ঋণ করে আমার ফ্রেন্ড তারপর আত্মীয়-স্বজনের কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে কোনো ব্যাকআপ পাইনি, কোনো সাপোর্ট পাইনি। উনারা বলছে যে, "ইংল্যান্ড থেকে ব্যাক করছে, এখন তুমি মালয়েশিয়া যেয়ে কি করবা?" এরকম অবহেলা। তো আমি যখন যাই ওই দেশে যাওয়ার পরে তখন বলতেছে আবার টাকা দিতে হবে। তো আমি মানে যেমন মানে আকাশ ভেঙে আমার মাথায় পড়ছে, আমি কোত্থেকে টাকা দিব? তখন আমি ওই মালয়েশিয়ার যে এজেন্ট আছে উনার কল দিলাম যে, "কেন আমাকে নেওয়া হচ্ছে না? আমি সব টাকা পেইড করছি।" উনি বলল যে, "আপনার যে সিলেটের এজেন্ট উনি টাকা দেয়নি। আপনাকে আ মালয়েশিয়ার রিঙ্গিত ৳২,০০০ যদি আপনি দেন তাহলে আপনাকে রিসিভ করবে আমাদের প্রিন্সিপাল।" আর ওই এয়ারপোর্টের ভিতরে এত ঠান্ডা জানেন তো এয়ারকন। তো আমি ভাবিনি যে আমার এরকম সমস্যা হবে। আমার লাগেজের ভিতরে সবকিছু। আমি শুধু এই শার্ট পরা আর প্যান্ট। ২ দিন ছিলাম, ২ দিন ২ রাত। মানে ঠান্ডায় আমি খুব কষ্ট পাইছি। কান্নাকাটি করছি। কারণ আমার এক মেয়ে, ছোট্ট মেয়ে রেখে আমি গেছি। তারপরে আমি মানসিকভাবে আমার ওয়াইফ রেখে আবার ২য় বারের মতো বিদেশ। তো খুব একটা কষ্টের মধ্যে তখন আমার ওয়াইফকে কল দেই। তো ওয়াইফের কাছে কিছু টাকা ছিল। তারপরে আমার গ্রামের মানে ২ ভাতিজা সম্পর্কে উনাদের সাথে ওদের সাথে নক করি। তো আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আমাকে সবাই আদর করে। তো আমি যখন বলছি যে এরকম সমস্যা, উনারা ওই ২ ছেলে সাথে মানে ৳২,০০০ বাংলাদেশের প্রায় সেই সময়ের টাকায় প্রায় ৪০,০০০ দিছে। তারপরে আমি মানে ঢুকি। আমাকে ক্লিয়ার করে এয়ারপোর্ট। তখন আমি কার সাথে মানে আমার ২-১ জন বন্ধু ছিল সিলেট সরকারি কলেজে পড়ালেখা করছে। ওরা বলছে যে, "সমস্যা নেই, এয়ারপোর্ট পাস হওয়ার পরে আমাকে নক করবে, সবকিছু রেডি। মানে আমি পিক আপ করব, খাওয়া-দাওয়ার কোনো সমস্যা নেই।" যখন আমি ঢুকছি, আমি নক করতেছি কিন্তু কোনো রেসপন্স নাই। তখন আমি কোথায় যাব? তারপরে ওই ভাগ্যক্রমে একটা ছেলে মানে আমার সেম কলেজের, ওর সাথে আমি যাই। ওর মানে ভাইয়ের সাথে থাকি। থাকার পরে এনিওয়ে আমি কলেজে মানে কষ্ট করে গেছি। তো কিছুদিন ক্লাস করার পরে পাসপোর্টটা হাতে পাই। স্টুডেন্ট পারমিট মানে ৬ মাসের। তো আমি তারপরে বিদেশে যাওয়ার পরে যে আমি মানে ১ম অবস্থায় এতটাই মানে আমার ব্যালেন্স কম ছিল যে আমি যে আসলে কিনে ভাত খাবো সে দেশের ফুড, সেই টাকাটাও মানে আমার কাছে ছিল না। আমি যে ৳১ মালয়েশিয়ান ৳১ দিয়ে আমি যে কোনো কিছু মানে খাবো সেটা মানে আমার পক্ষে সম্ভব ছিল না। এরকম আমার হাতটা খালি ছিল। কারণ আমি সম্পূর্ণ ঋণ করে আমি মালয়েশিয়া যাই। আসলে আমার পারিবারিক অবস্থা, আমার আব্বার আর্থিক অবস্থা ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ব্যাকআপ পাইনি। কারণ যেহেতু I am back from England as a failure. That's the reason my family the second time they don't want to support me. Anyway, আমি স্ট্রাগল করছি খুব বেশি মালয়েশিয়া। অ্যা তখন আমি মানে ১ সপ্তাহ ২ সপ্তাহ পর আমি একটা রেস্টুরেন্টে যাই এজ এ কাস্টমার। তখন আমি মানে কোয়েশ্চেন করি যে ম্যানেজার যে, "Do you have any part time or full time job for me?" তখন আমাকে বলল যে, আছে তবে মানে আপনি যে জায়গায় আসছেন এই জায়গায় না কুয়ালালামপুরে আছে। মেইন টাউনে।" তখন আমি বললাম, "ওকে, I'll go anywhere, no problem. I need a job." তখন আমাকে আ অফার করে আমি কুয়ালালামপুর আমপাং ওই জায়গায় মানে ঢুকি। তো যাওয়ার পর আমাকে রাত্রে নিয়ে যায়। তো সকাল থেকে ডিউটি। রাত্রে যে জায়গায় আমাকে থাকতে দিছে এগুলো হলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। মানে মালয়েশিয়া রেস্টুরেন্ট বিজনেস খুব মানে একটা লাভজনক। তবে এগুলা বেশিরভাগ ইন্ডিয়ান মুসলিম যারা আছে মালয়েশিয়াতে উনারা কন্ট্রোল করে। তো আমাকে থাকার জায়গাটা দিছে মানে আমি ফ্লোরে শুইছি আপু, মানে ছারপোকা এত বেশি, আমি টোটালি স্ট্রেঞ্জ যে how can I sleep this kind of situation? I never face this kind of situation because my family alhamdulillah background everything okay. Then before that I was in England, top country. But then I became totally depressed. Then I find some chair মানে কিছু চেয়ার দেখতে পাই, পুরানো চেয়ার। তখন আমি ২-৩ টা চেয়ার একসাথে করে আমি সেখানে ঘুমাই। আসলে ২-১ ঘন্টা ঘুমাইছি। কিন্তু আমার তো থাকার দরকার। কারণ আমি ঋণ করে গেছি। আমার বাচ্চা আছে, বউ আছে। তখন আমি এদিকে মানে যে আমাকে কমফোর্টেবল সিচুয়েশন এ থাকতে হবে আমি এগুলা দেখিনি। আমার ভিতরে একটা জেদ ছিল যে আমার ফ্যামিলির সবাই ভাবছে যে আমি আর কামব্যাক করতে পারব না। আসলে কামব্যাক তো করা যায়। মানুষ একবার যদি হোঁচট খায়, সেকেন্ড টাইম কিন্তু এগোতে পারে। এটা আমার আত্মবিশ্বাস ছিল এবং আল্লাহ তাআলার উপর ভরসা ছিল। তখন আমি কোনরকম ২-১ ঘন্টা মানে ঘুমাই। তারপরে সকাল ৭ঃ০০ থেকে ডিউটি শুরু করি। তখন I was lucky actually because last time I was in England and since my childhood, since as a student in high school,
I was very interested to learn English. So luckily, I can communicate the Malay people in English. That's why, they see everything, my activities. Then they offer me, okay, you can speak English, so we will select you as a waiter. Okay, তো তখন আমি 1 সপ্তাহের ভিতরে আসলে আমি তাদের কাছে আমি ভালো হয়ে যাই। তারা আমাকে খুব রেসপেক্ট করে। এবং দোকানে ম্যানেজারের কাছে আমি তখন বলি যে আমি তো এই সিচুয়েশনে ঘুমাতে পারবো না। আমাকে একটা অন্য ব্যবস্থা করতে হবে। নতুবা আমি কাজ করতে পারবো না। তখন আমাকে অন্য একটা স্পেশাল রুমে আমাকে রাখে। শুধুমাত্র আমি যে ইংলিশ জানি এই কারণে। তো তারপরে আমি ৫-৬ মাস খুব ভালো ছিলাম। কিন্তু আমি সবসময় টেনশনে ছিলাম। মালয়েশিয়া যদি আপনি যান, আপনার যদি ওয়ার্ক পারমিট ভিসা না থাকে তাহলে যেকোনো সময় পুলিশ আপনাকে ক্যাচ আপ করবে। কারণ আমি ইংল্যান্ডে একবার সেই ভুক্তভোগী। তো আমি সবসময় উইশ করতাম, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া করতাম যে আমি কোন কোম্পানিতে যদি ঢুকতে পারি। তো আলহামদুলিল্লাহ একদিন এক কাস্টমার, আমি বর্তমানে যে কোম্পানিতে, চাইনিজ কোম্পানিতে আছি। ওই একজন বাংলাদেশী ভাই, উনার বাড়ি বাগেরহাট। উনি আসলে আল্লাহ তাআলা আমাকে উনার জন্য পাঠিয়েছিলেন। উছিলাম উনি। তখন উনি আমার কাস্টমার হিসেবে রেস্টুরেন্টে যায়। তো আমি আসলে বাংলাদেশী মানুষ বেশিরভাগ দালালি করে বিদেশে। কিছু আমি দেখলাম। তখন আমি আসলে বাংলাতে কথা বলতাম না। তো আমি ইংরেজিতে কনভারসেশন করতেছি। তখন উনি বলল, "আপনি কি বাংলাদেশী?" আমি বললাম, "জি, বাংলাদেশী।" "কোথায়?" "সিলেট।" "সিলেট বলতে এই আপনি মালয়েশিয়া কেন আসছেন? আপনি যে আগে বলছিলেন যে সিলেটের লোক তো ইংল্যান্ডে থাকবে।" সেই প্রশ্ন আমি বললাম, "আসলে লাস্ট টাইম আমি ছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমি এখন মালয়েশিয়া। তবে আমি মালয়েশিয়ায় একটা কাজ খুঁজতেছি। যদি ভালো কোনো কোম্পানিতে ওয়ার্ক পারমিট পাই তাহলে খুব ভালো হতো।" তখন উনি আমাকে সিলেটের লোক হিসাবে খুব ভালোবাসে এবং আমাকে বলে, "ওকে, আমাদের কোম্পানিতে লোক নিবে। তাহলে আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে যোগাযোগ করবেন।" তখন উনাদের বসের নাম্বার নেই। তারপরে ইন্টারভিউ দেই। ২০১৭ সালের এপ্রিলে এপ্রিলে আমি ঢুকি। সিন্স এপ্রিল 2017 until now I'm working my current company, which name is Homes Harmony. It's very popular and established brand in Malaysia. তো আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি। আর ১ম এই ইনকাম কম ছিল, কিন্তু আমি যখন মার্কেট, আমাদের ২ টা সেক্টর আছে। একটা ওয়্যারহাউস, একটা মার্কেটিং। তো আমি যখন ২০১৯ সালে মার্কেটিং এ মুভ করি, তখন থেকে আমার ইনকাম আলহামদুলিল্লাহ ১ লাখের উপরে। মানে তো এখন আরো বেশি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এটাই আমার বিদেশের 2nd মালয়েশিয়া লাইফ। এবং আমি খুব এনজয় করি। মালয়েশিয়া অনেক মানুষ খুব স্ট্রাগল করতেছে। তো এগুলো আসলে আল্লাহ তাআলা কর্তৃক উত্তম যে যাকে যে যেভাবে থাকবে সবকিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেন, কিন্তু চেষ্টা করতে হবে। তো আমি সবকিছু মিলিয়ে মালয়েশিয়াতে আমি খুব এনজয় করতেছি এবং আই এম ভেরি হ্যাপি ইন মালয়েশিয়া আনটিল নাও। শুনে ভালো লাগলো যে এখন আপনি ভালো আছেন। আসলে জি, জি। কষ্ট করেছেন অনেক, ধৈর্য ধরেছেন, এখন একটু আগে থেকে ভালো জি, পজিশনে স্ট্রাগল আছেন। করে। তো হ্যাঁ, এই যে কষ্টের সময়টা পার করলেন, এরপরে এখন বর্তমান যে অবস্থানে আছেন, তো বিদেশে গেলে তো নরমালি যে বিষয়টা কষ্টের সবথেকে বড় সেটা হচ্ছে পরিবার ছেড়ে যাওয়া। তারপরে আপনি ছোট একটা বাচ্চা রেখে গেছেন। তো এই জায়গাটায় পরিবার আবার দেশের সবকিছু থেকে এত দূরে থেকে আপনার তো অবশ্যই শূন্যতা অনুভব হয়েছে। তো এই শূন্যতাটুকু আপনি ওখানে কাজ, পড়ালেখা তার পাশাপাশি কিভাবে এদের সাথে কন্টাক্ট করেছেন? কিভাবে নিজের কষ্টটাকে সামলে নিয়েছেন? পারিবারিক যে কষ্টটা। জি আপু, আসলে দেয়ালে যখন পিঠ থেকে যায়, আপনার যখন পকেটে টাকা না থাকে, তখন পৃথিবীর কোনো মানুষ, not even any single person, never they like you, even your parents. তো আমি যখন পারিবারিকভাবে অবহেলিত, আফটার আই কাম ব্যাক ফ্রম ইংল্যান্ড, তো আমি খুব অবহেলিত। ইভেন কি আমাদের সমাজে সরাসরি আমাকে কেউ বলতো না। তবে আমি যখন ওই জায়গাতে নেই, আমার অবর্তমানে খুব সমালোচনা চলতো। তো আমার ভিতরে একটা জেদ ছিল যে আমি ইনশাআল্লাহ, ইফ আই গো এনিওয়্যার, আমি অনেক হার্ড ওয়ার্ক করব এবং আমি আবার কামব্যাক করব এবং আই উইল আনসার all the criticism, all the critics people with my work, not the speaking. So আমি খুব, যখনই আমি ভেঙে পড়তাম, আমার খুব কষ্ট হতো আমার মেয়ের জন্য। তখন মেয়ের বয়স ২.৫ বছর। এখন ক্লাস 6 এ পড়ে আমার মেয়ে, আমার সাথে আছে। তো আমি যখন কষ্ট পেতাম তখন আমার মনে হতো যে আমাকে কি করতে হবে? টাকা ইনকাম করতে হবে। কারণ পৃথিবীতে আবেগের জায়গায় টাকা যদি পকেটে না থাকে তাহলে কেউ আপনাকে
মানে ভালো চোখে দেখবে না, সবাই অবহেলা করবে। আমি কারো অবহেলার পাত্র হিসেবে থাকতে পারি না। আমাকে যদি আমাকে নিয়ে কেউ যদি মানে কি করে যে হিংসা করে সেটা আমি মেনে নিতে পারবো, কিন্তু আমাকে কেউ অবহেলা করবে আমি আই উইল অ্যাকসেপ্ট ইট। সো দ্যাটস ওয়াই আমি সব কষ্ট আমি নীরবে সহ্য করেছি, শুধুমাত্র আমি আবার কামব্যাক করার জন্য। এবং আমি একটা লেসন দিতে দিতে চাই আমাদের বাংলাদেশি মানুষদের, তথা আমার সমাজের, আমার এলাকার, যে আপনি যদি একবার কোনো উচুট কান বা বিপদে পড়েন, নেভার লুজ ইউর হোপস, ইউ ক্যান কাম ব্যাক এগেইন। এটাই আমার ছিল মেসেজ দেওয়ার জন্য। সো আমি খুব হার্ড ওয়ার্ক করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি স্ট্রংলি কাম ব্যাক করেছি। এবং এখন যে সিচুয়েশনে আছি, মানে সবাই রেসপেক্ট করে। আসলে রেসপেক্ট, পিপল ডোন্ট রেসপেক্ট ইউ by looking your face. They respect you if you got enough money in your pocket, then the people will respect you. So that's why আমি আসলে কষ্ট করেছি টাকা পয়সা অর্জন করার জন্য, যাতে আমাকে কেউ অবহেলা না করতে পারে। হিংসা করার সমস্যা নাই, আপনি এটাই আপু। বাস্তবতাকে খুব দ্রুত বুঝতে পেরেছেন, বাস্তবতাকে মেনে নিয়ে কাজ করেছেন। জি। এরপরে জানতে চাচ্ছিলাম যে প্রবাস জীবনটা আসলে আহ একটা দেশ ছেড়ে আর একটা দেশে চলে যাওয়া, মানুষ অনেক রকমের প্রবলেমের মুখোমুখি হয়। তো আপনার সব থেকে বড় চ্যালেঞ্জ কি ছিল? ভাষা, সংস্কৃতি, নাকি আপনি যেখানে কাজ করেছেন সেই কাজের পরিবেশ? কোন জায়গাটা আপনার সব থেকে বেশি চ্যালেঞ্জিং ছিল? আসলে আমি মালয়েশিয়া যাওয়ার পরে আমি কিছুদিন কষ্ট করেছি। তারপরে আমি যখন সিন্স আই স্টার্ট ওয়ার্কিং, প্রথম ৬ মাস আমি যেহেতু পারমিট পাই না, তখন আমি খুব টেনশনে ছিলাম, খুব ভয়ে ছিলাম যে যেকোনো সময় আমি আবার এই পুলিশ আমাকে যদি মানে আসলে স্টুডেন্ট পারমিট নিয়ে তো কাজ করা এলাও না। যদি আমাকে আবার অ্যারেস্ট করে আবার দেশে পাঠিয়ে দেয়, খুব সমস্যা। তো এই ৬ মাস আমি খুব টেনশনে ছিলাম। যখন আমি আমার কোম্পানিতে আমি মুভ করি ২০১৭ সালের এপ্রিলে। তারপর থেকে আমার কোনো ভয় ছিল না। আর আসলে যে আপনি বললেন কোনো চ্যালেঞ্জ এগুলো আমি করিনি। কারণ I was confident because I got experience in England, and since I was আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি সবার সাথে মিলেমিশে থাকতাম এবং আমি একজন আত্মবিশ্বাসী এবং পজিটিভ মাইন্ডেড। আমি কোনো সময় নেগেটিভ চিন্তা করি না। তো আমি আসলে সেরকম প্রবলেম ফিল করিনি। একমাত্র কষ্টটাই হচ্ছে যে আমার বউ সন্তান ছেড়ে আমি বিদেশে আছি। এটাই। এছাড়া কোনো আমি তেমন স্ট্রাগল ফিল করিনি। কিন্তু যদি যেকোনো মানুষ, যেকোনো লোক যদি বিদেশ যেতে চায়, আমি হাম্বলি রিকোয়েস্ট করব যে উনারা যাতে ইংরেজিটা, বেসিক ইংলিশ এবং বেসিক কম্পিউটার নলেজ নিয়ে যেতে যায়, তাহলে বিদেশে ভালো করতে পারবে এবং সবাই ভালো চোখে দেখবে। কারণ বিদেশে যাওয়ার পর আপনি যদি কমিউনিকেট না করতে পারেন, তাহলে আসলে সবাই খারাপ চোখে দেখে যে বাংলাদেশী লোক, মূর্খ লোক, ওরা কথা বলতে পারে না। কারণ আমার কোম্পানিতে আমি অনেক দেখেছি, অনেক ছেলেরা ঢুকছে। ইংরেজিতে কথা বলতে পারে না। তখন এই যারা আছে লোকাল, ওরা খুব হাসাহাসি করে। তো ওইগুলা খুব কষ্ট দিয়েছে আমাকে। তো এর কারণে আমি আপনাদের মাধ্যমে মেসেজ দিতে চাই, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করবে, নট অনলি মালয়েশিয়া, any other country in the world, they should learn English, basic English, and obviously the computer primary skills. Then they can do lots of development in overseas. অনেক সুন্দর একটা অ্যাডভাইস দিয়েছেন। আসলে আপনি ভাষাটাও জানতেন এবং আপনার আত্মবিশ্বাস এবং একটা জিদ ছিল যে জি। আপনাকে কাজ করতেই হবে। সেজন্য আপনার কাছে সব চ্যালেঞ্জ গুলোই সহজ মনে হয়েছে। এগুলো কোনো আহ কষ্ট আমি আপনাকে আসলে দেয়নি। আমি জাস্ট ইজিলি নিয়েছি, কারণ আমাকে I have to earn lots of money because I don't want people neglect me. That's the reason actually. এটাই আসলে কারণ। আচ্ছা, এই যে আহ আবারও আপনার সাথে আমার কথা হওয়ার ভাবে আমি শুনছিলাম যে আপনি আবারও বিদেশে যাবেন। তো এই যে বিদেশে থাকছেন, আসছেন কয়েক মাসের জন্য, আবার চলে যাচ্ছেন, একেবারে ফিরে আসতে ইচ্ছে করে না? যখন মানে দেশে ধরেন বাংলাদেশের কোন একটা জেলাতে থাকলে তো আপনি একদিনে চলে যেতে পারেন। তো ওখানে যখন এমন ইচ্ছা করে তখন কি করেন? মনে হয় না যে যাই, বাড়িতে চলে যাই তখন? জি আপু, খুব একটা পেইনফুল কোয়েশ্চেন করেছেন। আমি যখন জানালা খুলে যখন তাকিয়ে দেখি, মনে হয় যে সবই তো দেশের আকাশের অবস্থা তো সব সব দেশের সমান। তো কেন আমি ১০ মিনিটে বা ১ ঘন্টা কেন আমি আসলে দেশে যেতে পারবো না? এটা যখন ফিল করি, তখন আসলে সামটাইম আই ফিল ক্রাই, এবং ইভেন আমি কখনো কাঁদি। বিশেষ করে এই গত
মানে আমি লাস্ট টাইম 2022 সালে আমি আসি বাংলাদেশে। আসার পরে তখন তো আমার এক মেয়ে বয়স, তখন 4 এ পড়ে আমার মেয়ে। তারপরে আমি যখন আসি আমার ওয়াইফ বেবি কনসিভ করে। তো আমি 2022 সালের অগাস্টে ব্যাক করি আবার মালয়েশিয়া। তারপর আমার 2 টুইন বাবু, এই যে আগে দেখছেন অবশ্য আমার ফেসবুকে অনেকেই দেখে। তো তারা 2023 সালের এপ্রিলে এই যে আমার সাথে মাশাআল্লাহ। সবসময় আমার সাথে থাকে, মোবাইল দেখে। 2023 সালের এপ্রিলে আল্লাহর রহমতে পৃথিবীতে আসে। তারপর থেকে মানে আমি খুব খুব মানে কষ্টের মধ্যে, যে সবসময় মোবাইলে দেখতাম মানে ভিডিও কলে। এখন তো টেকনোলজি, ধন্যবাদ জানাই আসলে যারা টেকনোলজি নিয়ে এসছে। এর কল্যাণে আমরা আমাদের পরিবারের সবাইকে দেখতে পারি এবং আমরা অনলাইনে মিটিং করতে পারতেছি। তো কষ্ট লাগতো যে কবে মানে when I can go Bangladesh and I can grab my twin boys, I was always exciting. আমি অনেক সময় খুব কষ্ট পেতাম এবং কান্নাকাটি করতাম। কিন্তু আমি আসলে আবার চিন্তা করতাম না আমার যদি টাকা না থাকে আবার আমাকে সমস্যায় পড়তে হবে। তো আমি খুব নিজেকে কন্ট্রোল করে লাস্ট আমি ২ বছর খুব কষ্ট করেছি, ২.৫ বছর। তারপরে আমি মানে এই যে গত অগাস্ট মাসের ৯ তারিখে দেশে আসি। তো আমি যখন ঢাকায় আমি চাইছিলাম যে সিলেট এয়ারপোর্টে আসতে, কিন্তু আমাদের কোম্পানি টিকেট করছে সিলেটে আসলে মালয়েশিয়া থেকে ডাইরেক্ট ফ্লাইট নাই। তো সেক্ষেত্রে ওই ঢাকাতে মানে আমি ল্যান্ড করি। তো ল্যান্ড করার পরে আমার খুব কষ্ট লাগছিল যে আমি কখন আসলে যাব আমার সন্তানদের কোলে নিব। তো ১০-১২ ঘন্টা সময় লাগে আমি সিলেটে আমার বাসায় আসতে। ভোর মানে ভোর ভোর ৪:৩০টার দিকে আমি আসি আমাদের সিলেটের বালাগঞ্জে। ও, এরপরে যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, যে আপনার কাছে আমরা ইতিমধ্যে শুনেছি যে অনেক স্ট্রাগল, অনেক কষ্ট, দালালদের মুখোমুখি হতে হচ্ছে, ওখানে গিয়ে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তো আমাদের দেশে এখনো অনেকেই মনে করে বিদেশ মানেই অনেক টাকা। অনেকেই দেশের সবকিছু বিক্রি করে হলেও বিদেশে যেতে চায়, বিদেশে যাবে, ধনী হবে, এমন বিশ্বাস তাদের ভিতরে একেবারে পাকাপোক্তভাবে গেঁথে আছে। আপনি যে লম্বা সময় প্রবাস জীবনে আছেন, এই অভিজ্ঞতায় আপনি কি মনে করেন যে বিদেশে গেলেই টাকা ইনকাম করতে পারবে এবং সেটা অনেক সহজ, নাকি দেশেও কিছু করা যায়? নেভার, নেভার, এটা কখনো না। বিদেশ মানেই যে প্রচুর টাকা সেরকম কোনো কথা না। অনেক মানুষ মিডল ইস্ট না, ইউরোপ ঢোকার পরেও অনেক মানুষ মানে রাস্তায় অবস্থান করতেছে, টাকা পয়সা ইনকাম করতে পারতেছে না। তো বিদেশ মানেই যে অঢেল টাকা সেরকম কিছু না। আমার পার্সোনালি মানে মতামত যে দেশে দেশে কোনো কিছু করা, দেশে আসলে অনেক অপরচুনিটি আছে বর্তমানে, যে বিজনেস কেউ যদি কষ্ট করে বিদেশ যাওয়ার পরে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক, অনেক ডিসিপ্লিন মেনে কিন্তু কাজ করতে হয়। সেরকম যদি আমরা বিদেশের মতো দেশে যদি আমরা পরিশ্রম করি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। কারণ অনেক মানুষ আছে যে আমার সাথে অনেক মানে নতুন যারা গেছে পরিচয় হয়, তো ওনাদের প্রশ্ন করি, ওনারা নিজেরাই বলে যে আসলে বিদেশ কেন, আমি ৪-৫ লক্ষ টাকা খরচ করে আসলাম, দেশেই ভালো ছিলাম। তো আসলে বিদেশ মানেই যে প্রচুর টাকা, এটা কখনো ঠিক না। আমার মেসেজ সবাই দেশে থাকার চেষ্টা করুক। আর যদি একান্তই মানে দেশে, অনেক সময় আছে অনেক পরিবারের সদস্য বেশি, যেমন কয়েকজন ২-৩ ভাই বা আব্বা বিজনেস করতেছে। তো অবিবাহিত ছেলে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মানে ভালো কোম্পানি দেখে ওয়ার্ক পারমিট সবকিছু চেক করে যদি যায় তাহলে অবশ্যই মানে ভালো কিছু করা যায়। সেক্ষেত্রে তাছাড়া যদি কোনো কিছু না জেনে হুট করে চলে যায় তাহলে অনেক সমস্যা। কারণ অনেক দেখেছি দালালের মাধ্যমে যে মানে ওই দেশে যে ভিসা ভিসা মানে হাতে দেয় না, মানুষকে জিম্মি করে রাখে। অনেক সমস্যা। তো সবকিছু চেক করে যদি কোনো লোক যায়, প্রপার ওয়েতে ঢুকে ওয়ার্ক পারমিটে, তাহলে মানে ভালো কিছু করা সম্ভব। বিদেশে থেকেও তো দেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে, অনেকের থাকে, অনেকে করছে। তো এই যে আমি এখন বিদেশে আছি, আমাকে দেশেও কিছু করতে হবে, এই ধরনের কোনো পরিকল্পনা কি আপনার আছে? থাকলে সেটা কি ধরনের একটু জানতে চাই। জি, জি, সুন্দর, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে শুধু আমার না, যারা প্রবাসী সবাই কিন্তু চায় যে দেশে ব্যাক করতে, দেশে এসে। আর আমার মানে আমি
ব্যক্তিগতভাবে আমি আসলে কখনো মানে এই যে এখন আমার আবার মালয়েশিয়া যেতে হবে, আমি মানে ভাবতে পারতেছি না যে আমার 2 ছেলে আমাকে ছাড়া কিচ্ছুই বোঝে না। মানে আমি যদি 10 মিনিটের জন্য বাইরে যাই পাগল হয়ে যায় আমার জন্য। কিন্তু রাইট নাও আসলে ওই যে মানে প্রবাসীরা মানে ঘর-দুয়ার একটু করতে চায় আমাদের সিলেটে বিশেষ করে। তো আমি আমার গ্রাম ছেড়ে আমি আমাদের বালাগঞ্জ উপজেলা শহরে কিছু জায়গা নিয়ে আমি বাসা করতেছি। তো এই একটা মাত্র কারণে আমার সন্তানরা যাতে মানে সেফ সেফ হাউসে যাতে অবস্থান করতে পারে, সেজন্য আসলে আমি মানে আরো জানি না ম্যাক্সিমাম 2-3 বছর আমাকে থাকতে হবে। তো এই 2-3 বছরের ভিতরে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি একটা সেভিং করে আমি মানে দেশে এসে, আসলে আমি যেহেতু ইংলিশ লাইক করি এবং ইংলিশ কন্টেন্ট করি ফেসবুকে অনেক সময়, আমার ইচ্ছে হলো যে আমি একটা আমার যে 3 তলা ফাউন্ডেশন মানে আমি কি করছি 1 তলাতে থাকবো, আর 2 তলা 3 তলা আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় মানে আমি 2 তলাতে আমি একটা চাইল্ড কেয়ার কি করব এই মানে ইংলিশ প্লাস আরবিক যেটা আছে আমি ছোট বাচ্চাদের মানে 3 থেকে প্রাইমারি স্কুলে মুভ করার আগে অ্যাডমিশন নেওয়ার আগে যে সময়টা আমি দেখেছি যে বাচ্চারা মোবাইল দেখে গেম দেখে মানে প্রচুর সমস্যা আছে। এই এই এইজের বাচ্চারা যদি মানে প্রাথমিক যে ফাউন্ডেশন ক্লাস যাকে বলে আমি যদি সেটা দিতে পারি তাহলে আমার দেশের আমার দেশের মানে আমার এলাকার বা আমার এলাকা থেকে যদি আমি শুরু করি ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক বড় হবে। এই বাচ্চারা ইংলিশ এবং আরবিক যদি ভালো একটা মানে ফাউন্ডেশন ক্লাস নিয়ে যদি প্রাইমারি স্কুলে পড়তে পারে তাহলে মানে ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারবে। তো আমার উদ্দেশ্য হলো যে আমি এই কাজটা করব। আমি মানে হ্যাঁ, এটা একটা অনেকটা প্রি স্কুলের মতো। স্কুলে যাওয়ার আগে তাদেরকে হচ্ছে স্কুলের জন্য প্রিপেয়ার করা, এরকম প্রি স্কুল। যে যে প্রি স্কুল যে আমি চাইল্ড কেয়ার মানে চাইল্ড কেয়ার ওইখানে আমার বাচ্চাদের মানে বাচ্চাদের দেখাশোনা করবে। আমি লোক নিয়োগ দিব। তারপরে যেমন আমি ইংলিশ প্লাস আরবিক প্লাস যে অঙ্ক যেগুলা মানে বেসিক যেগুলা বাচ্চারা যেগুলা বুঝবে সেরকম একটা আমি চাইল্ড কেয়ার করতে চাই, এবং সেটা হবে সকাল থেকে 12টা পর্যন্ত। আর এগুলা মানে ইউনিক থাকবে। আমাদের এই এরিয়াতে এখনো যেরকম হয় আমি সম্পূর্ণ ড্রেস আপ আমি মানে গাড়ির ব্যবস্থা করব, মানে একটা বিদেশি স্টাইলে আমি ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যাঁ, পাশাপাশি অনেক একটা বড় বিজনেস করব, পরিকল্পনা। আমার বিজনেসের প্ল্যান আছে। জি আপু। খুব ভালো লাগলো যে আপনি সারা জীবন বিদেশ না করে দেশে এসে কিছু করবেন সেই পরিকল্পনা করে রেখেছেন। তো এবার আপনার কাছে আরেকটা বিষয়, এটা আসলে কেমন একটা প্রশ্ন, জানতে ইচ্ছে করে যে আহ, দেশে থাকা যে আপনার পরিবার বন্ধু বা মানুষের সাথে আপনার এতক্ষণ কথা বলার মধ্যে অলরেডি আমি বুঝতে পেরেছি যে যখন আপনার ক্রাইসিস মোমেন্ট ছিল তখন সবাই জি। আপনাকে ইগনোর করেছে, তো এখন আপনার সাথে বন্ধনটা কেমন তাদের? হ্যাঁ, বন্ধন এখন তো অনেক ভালো। আর বিশেষ করে আত্মীয়-স্বজন আসলে বন্ধু-বান্ধব তো সবসময়ই মোটামুটি ওরা তো আর মানে ভালোই থাকে। অনেক সময় প্রকাশ করে না। কিন্তু ফ্যামিলি বা আত্মীয়-স্বজন সেটা সবচাইতে বড় সমস্যা। মানে উনারাই আসলে সবচাইতে বেশি অবহেলা করে। কিন্তু এখন আর সেটা করার সুযোগ নেই। এখন আমাকে হিংসে করে। এটাই। তবে যেকোনো সময় যেটা টু বি অনেস্ট মানে আমি মেসেজ দিতে চাই। আসলে বিপদের সময় মানে খুব বিপদের সময় আপনার যদি 1000 বন্ধু থাকে তারপর খুব হাতে গোনা ২-১ জন আপনার ক্রাইসিস মোমেন্ট এ পাশে থাকবে। আর বাকিরা কিছু বলবে না কিন্তু ওরা মানে সাইলেন্ট থাকবে একটু মানে আপনি এদিকে যাচ্ছেন ও ওদিকে মানে যাবে। তো এরকমই আসলে পৃথিবীতে বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যাই বলেন না কেন, আপনার পকেটে বা আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে তাহলে আসলে কেউই পাশে থাকতে চায় না। এটা মানে চরম বাস্তবতা, এবং আমি এটার ভুক্তভোগী। শুধু আমি না মানে অনেকেই সবাই এটা মানে মনের প্রাণে বিশ্বাস করবে এবং বলবে এটা। আপনি অলরেডি আপনার কথার মধ্যে বেশ কয়েকবার আহ, জানিয়েছেন যে আমাদের তরুণদের কি করা উচিত। তো যদি কোনো বিশেষ বার্তা থাকে বর্তমান তরুণ প্রজন্মের জন্য, আপনি কি বার্তা দিবেন তাদের? জি অবশ্যই তরুণদের জন্য আমার বিশেষ বার্তা মানে কয়েকটা কথা বলতে চাই যে বিশেষ করে এখন দেখা যায় যে বাংলাদেশের তরুণ যুবকরা যা ফ্রি ফায়ার গেম তারপরে অনলাইন অনলাইন এই গাম্বলিং যেটা এটা খুব ভয়াবহ অবস্থা। তারপরে এই মাদকাসক্ত
এগুলা কখনো করা যাবে না, কারণ গাম্বলিং বা জুয়া খেলা যেটা, এটা খুব ভয়াবহ অবস্থা। অনেকে মনে করে যে অনলাইনে খুব মানে সহজেই টাকা পয়সা ইনকাম করা যায়, এগুলা কখনো যাতে না করে। আর তারপরে এই যে ফ্রি ফায়ার অযথা অনলাইনে সময় না দিয়ে, বর্তমানে বিভিন্ন অপরচুনিটি আছে অনলাইনে, অনলাইনের প্রযুক্তি কাজে লাগিয়ে ভালো কিছু করার। কারণ অনেক অনেক ছেলেরা 18-19 বছর বয়সেই বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আবার অনেকে আছে মানে সব এই সিগারেট, তারপরে মানে ভন্ডামি চলাফেরা এগুলা করে জীবনটা ধ্বংস করে দিচ্ছে। তো আমার তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এগুলা করা যাবে না। ভালোভাবে স্টাডি করতে হবে। স্টাডি করার পাশাপাশি অবশ্যই মানে পার্ট টাইম কোনো জব বা অনলাইন ভিত্তিক যেকোনো কিছু করতে হবে। এটা মনে রাখতে হবে যে শুধু যে অনার্স বা মাস্টার করার পরে আমাকে কাজে ঢুকে যাব এগুলা ভাবা যাবে না। কারণ বর্তমানে বাংলাদেশে অনেক লক্ষ লক্ষ তরুণরা আছে এই মাস্টার্স, অনার্স করার পরেও মানে কাজ পাচ্ছে না। তো শুধু কাজ মানে কাজের পেছনে ঘুরলে হবে না। অবশ্যই মানে কাজের অপরচুনিটি অন্যের জন্য তৈরি করতে হবে। এগুলাই মানে কোনোভাবেই শুধু যে আমি কাজ করব মানুষের জন্য, এটা কখনো ভাবা যাবে না। বাংলাদেশে অনেক জনসংখ্যা, আর তরুণরা আমাদের সম্পদ। যেকোনো দেশের তরুণরা যদি ভালো অবস্থানে থাকে, ওরা যদি মানে ইনকামমুখী হয়, তাহলে কিন্তু দেশের অবস্থা পাল্টে যাবে। তো আমার তরুণদের উদ্দেশ্যে এইগুলাই বার্তা, যাতে ওরা মানে ভালো কিছু করে কোনো খারাপ কাজে যুক্ত হওয়া যাবে না। গ্যাং ওই যে আবার কি আছে, খারাপ ছেলেদের সাথে কিশোর গ্যাং এগুলোর সাথে কখনো মানে মিশা যাবে না। আমার বার্তা তাদের জন্য, এবং অনুরোধ জানাই যে সবাই যাতে ভালোভাবে থাকে। কারণ তাদের উপরে আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে রোজকার বন্ধন। তো বন্ধন তো শুধু আমাদের প্রোগ্রামের নামই না, এটা আমাদের প্রতিটা মুহূর্তের সঙ্গে বন্ধন শব্দটা জড়িয়ে আছে। তো আপনার কাছে আমি জি, জি। জানতে চাচ্ছি, রোজকার বন্ধন কি? এই প্রশ্ন উত্তরে আপনি কি বলবেন? রোজকার বন্ধন কি মনে হয় আপনার? এটা মানে বন্ধন, বন্ধন একটা অনেক বড় শব্দ। এটা আসলে এটার বিশ্লেষণ করতে গেলে মানে অনেক, এটা শেষ করা যাবে না। তো যে আমার আজকে যে আপনার সাথে আমি কথা বললাম, বিভিন্ন বিষয়ে আপনিও বললেন, সেটার মেসেজ অনেকেই আসলে পজিটিভলি নিবে। অনেক কিছু মানে ভালো মেসেজ আশা করি পাবে আপনাদের আপনার মাধ্যমে। আর আমি চাই আসলে আপনারা যেগুলা মানে যে ভালো কাজ উদ্যোগ নিয়েছেন এগুলা যাতে সবসময় কন্টিনিউ থাকে। কারণ এমন আছে অনেক, আমি তো আসলে কিছু না, আমি খুবই নগণ্য। আরো অনেক অনেক ভালো উদ্যোক্তারা আছেন, ভালো মানুষরা। এদের যদি নেন, এদের লাইফ স্টোরি থেকেই অনেক মানুষ অনেক বাংলাদেশের তরুণ বা যারা হতাশাগ্রস্ত আছেন, ওনারা অনেক পজিটিভ দিক পাবেন, এবং আমাদের দেশের জন্য তথা সমাজের জন্য অনেক ভালো আপনাদের এই আহ, অনুষ্ঠানের এগুলা। খুরশিদ আলম ভাই, আপনাকে আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে সবথেকে বড় কথা, আপনি প্রবাস জীবন কাটাচ্ছেন, আপনি অল্প সময়ের জন্য দেশে এসেছেন, পরিবারকে সময় দিচ্ছেন, তার মাঝেও আমাদের রোজকার বন্ধনের জন্য আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় বের করে দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আহ আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। জি, আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ। আমার মতো একজন ছোট মানুষকে আপনাদের এই মহতী অনুষ্ঠানে আমাকে ইনভাইট করেছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ কিছু বলার, আমি আপনাদের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে বা যারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন, আমার মেসেজ যে সবসময় বিদেশ নির্ভরশীল হবেন না, যে বিদেশে যে অনেক টাকা পয়সা ইনকাম সেরকম ভাববেন না। দেশেই কোনো কিছু করার চেষ্টা করেন। পরিবারের সাথে, সন্তানদের সাথে যদি কম টাকা ইনকাম করে থাকা যায়, সেটা অনেক ভালো বিদেশের চাইতে। বিদেশে লক্ষ টাকা ইনকামের চাইতে দেশে 20,000 টাকা ইনকাম করো, পরিবারের পাশে অবস্থান করে সন্তানদের পাশে থাকাটাই বেটার। আর অবশ্যই সৎ পথে ইনকাম করতে হবে। কোনো মানে তাড়াহুড়োর মধ্যে যাওয়া যাবে না। মানে কোনো শর্টকাট পন্থায় যাওয়া যাবে না। আর তরুণদের এবং বাংলাদেশের তরুণ প্লাস যারা স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যে আমার মেসেজ যে পড়ালেখার পাশাপাশি অবশ্যই যেকোনো ক্রিয়েটিভ মানে কাজ করতে হবে, যেকোনো ইনিশিয়েটিভ হাতে নিতে হবে। আর অবশ্যই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। শুধু পড়ালেখা শেষ করে চাকরি করতে হবে এগুলো যাতে চিন্তা না করে। আর অবশ্যই অনলাইনের যে যেগুলা ব্যাড সাইড আছে, যেমন গাম্বলিং, তারপরে এই বিভিন্ন কিছু আছে, এগুলা থেকে যাতে দূরে থাকে। আর অবশ্যই আমাদের দেশের জন্য যাতে তরুণরা
দেশের সম্পদ হয়ে ওঠে, আমাদের এই লাজুক অবস্থা, লাজুক বাংলাদেশের অবস্থা যাতে আগামীতে ভালো হয়, তরুণদের মাধ্যমে আসলে সেটা সম্ভব। সেজন্য আমি চাই আমাদের তরুণরা দেশের জন্য কাজ করুক। আর আমরা প্রবাসীরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। যেমন আমি পার্সোনালি আমি চাই যে অদূর ভবিষ্যতে আমার মাধ্যমে যাতে কিছু মানুষের কর্মসংস্থান হয় এবং কিছু মানুষের মাধ্যমে যাতে কয়েকটি পরিবারের মানে আয়ের মানে ব্যবস্থা হয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা হয়। এটাই আসলে আমার জীবনের উদ্দেশ্য। আমি মানুষের জন্য কাজ করতে চাই। আ এটাই আসলে আমার মেইন উদ্দেশ্য। আর অসংখ্য ধন্যবাদ একদম আপু। ভাই, আবারও বলতেছি আপনাকে আমাকে ইনভাইট হ্যাঁ, করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা আহ একেবারে শেষে চলে এসেছি। প্রিয় দর্শক, প্রবাসীরা আসলে আমাদের দেশের অমূল্য সম্পদ। তাদের শ্রম, সাফল্য আর ভালোবাসা প্রতিদিনই আমাদের দেশের অর্থনীতি, সমাজ আর সংস্কৃতির সাথে এক অটুট বন্ধন তৈরি করে। আজকের পর্ব এখানেই শেষ। মনে রাখবেন, আপনি যেখানেই থাকুন না কেন, মানুষে মানুষে বন্ধনটাই আসল শক্তি, যা আমাদের এগিয়ে নিয়ে যায়, আমাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে। পরের পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। ততদিন ভালো থাকুন, স্বপ্ন দেখুন আর স্বপ্ন পূরণের পথে একে অপরের সাথে বন্ধন গড়ে তুলুন।